এর আগে কোনো চিকিৎসককে আমরা কিন্তু সেইভাবে দেখিনি অতি সক্রিয় ভূমিকায় উপস্থিত থাকতে, কিন্তু তারপরেও রাজনৈতিক খোঁজাটা এটা কোথাও না কোথাও গিয়ে হয়তো মনে করা হচ্ছে যে কিছুটা কি ভয়ে রয়েছে। তার কারণ অপরিহার্য একটা অঙ্গ চিকিৎসা পরিষেবার সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেই সকল চিকিৎসকরা, এবং গতকাল তাদের আরও একটি ভূমিকা যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে চিকিৎসকেরা তাদের দায়িত্ব এবং তাদের কর্তব্য তারা কিন্তু এক বিন্দু পর্যন্ত ভোলেনি। দীপাঞ্জন বাবু, এখান থেকে আপনার কাছে আসবো। গতকাল আমরা এটাও দেখলাম যেখানে অবস্থানে তারা রয়েছেন, আন্দোলনে অনড় রয়েছেন, সেখানে একজন পুলিশ আধিকারিক তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তৎক্ষণাৎই তার চিকিৎসা করা হয়, সেখানে প্রাইমারি ট্রিটমেন্ট দেওয়া হয়। চিকিৎসকদের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে সেগুলো কি ভিত্তিহীন নয়? এই ছবি দেখবার পর কি বলবেন? আমার তো মনে হয় যে জুনিয়র ডাক্তাররা অবিলম্বে প্রথমে ওই মুখ্য সচিব আর ওই স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী ওনার চিকিৎসা করাটা আগে দরকার, ওটাকে প্রায়োরিটিতে। ওরা তিনজনই কিন্তু অসুস্থ, আমি জানি না ওর মধ্যে দুজন আবার একই ব্যক্তি। ওনারা সত্যি সত্যি অসুস্থ, শারীরিকভাবে না হলেও মানসিকভাবে অসুস্থ। কারণ এটা যেটা বলছিলেন সঞ্জীব বাবু, मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। আমি সেই কথা সূত্র ধরে বলি, আমি মুম্বাই প্রবাসী, আমি প্রাক্তন এনএসজি র আধিকারিক, ঝন্টু বাবু অধ্যাপক, এবং আমরা দেখেছি দল মত নির্বিশেষে, স্ত্রী পুরুষ নির্বিশেষে, সমস্ত পেশার সমস্ত বয়সের মানুষ, শুধু বাংলা নয়, কলকাতা নয়, সারা ভারত, সারা দেশে নয়, সারা পৃথিবীতে তারা আন্দোলন করছে। এটা যদি রাজনীতি হয়, ইয়েস, আমরা রাজনীতি করছি, আর এই রাজনীতিটা করা দরকার। গান্ধী যখন অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিল ব্রিটিশের বিরুদ্ধে, তখন কিন্তু গান্ধী বলেছিল এটা কোনো সাংস্কৃতিক আন্দোলন নয়, এটা রাজনৈতিক আন্দোলন। যেটা বললেন সঞ্জীব বাবু, আমি সম্পূর্ণ সহমত যে এই ভয়ের রাজত্ব, আর এটা শুধু আরজি কর, প্রতি কটা মেডিকেল কলেজে এই চলছে। কমপ্লিট স্বাস্থ্য বিভাগ, স্বাস্থ্য দপ্তর এই অবস্থা হয়ে গেছে। এবং সেখানে সেটা নিয়ে প্রশ্ন করা, সেটাকে যদি আমরা বদলাতে চাই, শুধু জুনিয়র ডাক্তাররা বা ডাক্তারবাবুরা নয়, কারণ তারা তো ওই পেশায় রয়েছেন, আর সেই পেশার সঙ্গে সরাসরি যারা আমরা জড়িত, যাদের ওই সেবাটা তো ওনারা আমাদের দেন, সাধারণ মানুষ। এবার যেমন সেবাকারী বা সেবাদার এবং যারা সেবা নিচ্ছেন, দুটো শ্রেণী এক হয়ে বলছে যে এই সেবার সিস্টেমটাকে বদলাতে হবে। এই সেবাটা মানুষের হচ্ছে না, ডাক্তারদের হচ্ছে না, এই সেবাটা ওই সন্দীপ ঘোষের হচ্ছে, এই বিরূপাক্ষ অভিজ্ঞদের হচ্ছে। আর এরা কতগুলো নাম, আসল যেটা যারা যেটা আমি ডিমান্ডগুলো দেখেছি, একটা তো কোনো অযৌক্তিক নেই। এই যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলছিলেন, উনি তো সম্ভবত আইনজীবী, আরে আইনে তো লজিক চলে, উনি লজিকগুলো দেখেননি। যেগুলো তো পরিষ্কার বলা হচ্ছে, ভাই সব থেকে বেশি অভিযোগ যাদের, দুটো, একটা পুলিশ এবং তার ওপরে রয়েছেন বিনীত গোয়েল, এবং সেখানে পুলিশকে বারবার ক্রিটিসাইজ করেছে, সুপ্রিম কোর্ট ক্রিটিসাইজ করেছে। সারা বাংলার মানুষ ছেড়ে দিন, কলকাতা হাইকোর্ট অবিশ্বাস করেছেন যে এই বিনীত গোয়েল কলকাতা পুলিশ যোগ্য নয়, সিবিআই কে দিয়েছেন। সুপ্রিম কোর্টে বারবার প্রশ্ন উঠেছে, এবং ডাইরেক্টর মেডিকেল এডুকেশন বা স্বাস্থ্য সচিব, যাদের বিরুদ্ধে সব থেকে বেশি অভিযোগ, তারা থাকবে, তারা ডিসাইড করবে কি করতে হবে। এবং যেটা বলছেন চন্দ্রিমা ভট্টাচার্য, এটা তো হাস্যকর, বাচ্চারা হাসবে। খোলা মনে মিটিং, ওখানে কি কাল দুর্গাপুজোয় কোথায় কে চোখ আঁকবে বা কোন কবিতা বেরোবে এই আলোচনা করতে যাচ্ছে ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা। দীপাঞ্জন বাবু, খোলা মন বলতে তাহলে কি বোঝানো হয়েছে? মানে একটা সাধারণ মানুষ হিসাবে আলোচনা তো খোলা মনেই হয়, পরিষ্কার বক্তব্য তো সামনে রাখা হয়, মন তো আর ঢেকে রেখে কথা বলা হয় না। না না, খোলা মন মানে ওরা ভাবছে যে পুজো এবার আবার একটা কোন ওই ড্যাং ড্যাং আমরা সবাই কোলা ব্যাং এই সমস্ত কবিতা হবে বা হাততালি দিয়ে তালি বাজিয়ে বাজিয়ে গান গাওয়া হবে, সেটা খোলা মনের আলোচনা। সেটা সম্ভব নয়। লেটস কল আ স্পেড আ স্পেড। যে দাবিগুলো নিয়ে ডাক্তাররা বসেছেন সেটা খোলা মনের দাবি, ওখানে কেউ নিজের গল্প গুজব করতে যাচ্ছে না। এটা সারা বাংলার নয়, সারা ভারতবর্ষের, সারা বিশ্বের দাবি। এখন যে কথাটা তোমরা বললে, তোমাদের প্যাকেজে শুনছিলাম যে মচকাচ্ছে তবু ভাঙছে না, আমি বলছি ভাঙবে, ভাঙছে, তবুও মচকাবে না। এবং এই জনগণ কিন্তু এই মচকিয়ে ছাড়বে। এখনো যদি এরা ওই দেওয়ালের লেখন পড়তে না পারে, তাহলে চশমা আনুন। এই ডাক্তারদের মনে হয় অনেক অক্ষি বিশেষজ্ঞ, চোখের বিশেষজ্ঞ রয়েছেন, তাদের দেখান, দেওয়ালের লিখন পড়তে হবে।
একদমই, এবং এরই সঙ্গে আপনাদেরকে আরো জানাই যে একটা শর্তের কথা এখানে উঠে এসেছে। এই যে দড়ি টানাটানি চলছে, টাগ অফ ওয়ার চলছে, একদিকে রাজ্য এবং অন্যদিকে আন্দোলনকারীরা, যেখানে স্পষ্ট কথা রাজ্যের তরফ থেকে গতকাল বলা হয়েছে যে শর্ত নাকি রাখা হচ্ছে এবং কোনো শর্ত নয়, খোলা মনে আলোচনার দরকার। কিন্তু কি শর্ত? রাজ্যের তরফ থেকে কি কোনো শর্ত দেওয়া হয়নি? একবার চিঠিটা বরং আপনাদের সামনে তুলে ধরি, যেখানে মুখ্য সচিব অর্থাৎ প্রিন্সিপাল সেক্রেটারি তিনি চিঠি লিখেছেন, যেখানে প্রথম শর্তই হচ্ছে 12 থেকে 15 জন আসতে পারেন নবান্নে, নির্দিষ্ট করে সংখ্যাটা বলে দেওয়া হচ্ছে। আর এখানেই প্রশ্ন, এটা কি শর্ত নয়? আলোচনার জন্য প্রস্তুত রয়েছে সরকার, তবে ওই যে নির্দিষ্ট করে সংখ্যা বলা এবং 10ই সেপ্টেম্বর বিকেল 5টার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দিতেও নির্দেশ দেওয়া হয়। সুপ্রিম কোর্ট দেয় আইন মান্যকারী হিসেবে প্রত্যেকের উচিত সুপ্রিম কোর্টের নির্দেশে পালন করে, এবং সেই সুপ্রিম কোর্টের নির্দেশ যে চিকিৎসকেরা তারা পালন করবেন না সে কথাও কিন্তু চিকিৎসকেরা তারা বলেনি, শুধু একটাই কথা বলেছেন, তাদের দাবি দাওয়া মেনে নেওয়া হোক। দুর্ভাগ্যজনকভাবে যেটা এখনো পর্যন্ত দেখা যায়নি, আশা করি শুভবুদ্ধির উদয় হবে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আপনারা দ্রুত কাজে যোগ দেবেন। কাজে যোগ দিলে আপনাদের সব সুবিধা অসুবিধার খেয়াল রাখবে রাজ্য। নিশ্চয়ই আপনারা পয়েন্ট আউট করছেন কাজে যোগ দিলে তার মানে এখানেও আর একটা শর্ত, আপনাদের সব সুযোগ সুবিধা অসুবিধা এবং খেয়াল রাখবে সেই সমস্ত কিছু রাজ্য। গতকালও আলোচনার আহ্বান জানিয়েছিলাম, আপনারা সম্মত হননি, আপনারা আবারও আলোচনার আহ্বান জানাচ্ছি, অর্থাৎ মনোজ পান্থ মুখ্য সচিব প্রিন্সিপাল সেক্রেটারি তিনি এই বক্তব্য রেখেছেন। ঝন্টুবাবু এখান থেকে আসি, রাজ্য সরকার বলছে, চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী তিনি বলছেন যে শর্ত রেখে আলোচনা নয়, খোলা মনে আলোচনা হোক। শর্ত কি তাহলে রাজ্য রাখেনি? আমি বলছি দেখো, রাজ্যের সার্বিকভাবে এই একটা মাসের উপরে যে আরজিকর ইস্যুটায় একটা স্ট্র্যাটেজি, পলিটিক্যাল স্ট্র্যাটেজি দেখবে যে একদিকে ওরা সংবাদের কথা বলছে, অর্থাৎ সন্ধির কথা, আলোচনার কথা, সেটা সংবাদ, আরেকদিকে সন্ত্রাস চলছে শাসক দলের, কালো এত কিছু বলার, মুখ্যমন্ত্রী বলেছে আমি ছাড়া কেউ কথা বলবে না আরজিকর ইস্যুতে, কোনো মন্ত্রী বিধায়ক চুরিপুটি বড়পুটি কেউ না, অথচ দেখো হুমকি কবির হুমকি দিয়েছেন আবার, তারপরে কোনো একজন কাউন্সিলর। আমি বলছি এই যে সংবাদ করতে চাইছেন উনি, আবার শর্ত চাপাচ্ছেন, আবার সন্ত্রাস করছেন, এইটা কিন্তু একটা কৌশল, উস্কে দিচ্ছেন, ক্র্যাশ আনছেন, ডাক্তারদের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছেন। যে তৃণমূল নেত্রী 14 বছর ধরে যে লেলানোর রাজনীতিটা করে, কখন শিক্ষকদের উপরে, তোমাদের সংবাদপত্রের উপরে লেলিয়ে দেয়, এই যে রাজ্য সরকার কি করে বলছে রাজনীতি হচ্ছে? গতকাল আমরা দেখেছি যখন সেখানে গিয়ে অগ্নিমিত্রা পল, যদিও সেখানে তিনি তার নিজের কাজে গিয়েছেন, পার্টি অফিসে গিয়েছেন, সেখানে পর্যন্ত তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়, রাজনীতি তারা চাইছেন না। এর আগেও পূর্ববর্তী সময় দেখেছি, তারপরেও কি করে বলতে পারেন যে রাজনীতি? আরেকটা কথা তোমায় বলি, 2019 সালে তো এই জুনিয়র ডাক্তারদের সাথেই এই একই শর্ত মেনে উনি আলোচনা করেছিলেন, লাইভ স্ট্রিমিং, 30 জন প্রতিনিধি, আর কি না ওই যে সেই তোমাদের নিজের উপস্থিতি, নিজে থাকবেন। আমি বলছি দেখো, বারবার সুপ্রিম কোর্টের অর্ডার দেখানো হচ্ছে, আমি কালকে অর্ডারটা ভালো করে পড়ছিলাম, দুজন খুব স্বনামধন্য বিচারছিলাম যে সুপ্রিম কোর্ট কিন্তু ওই অর্ডারটা এক শর্ত চাপিয়ে দিয়ে বলেছে যে আপনারা কাজে ফিরুন, কিন্তু সেফটি অ্যান্ড সিকিউরিটিকে দেখতে হবে। অর্থাৎ 1990-91 সালের এই যে মাদ্রাস কোর্টের যে একটা বিখ্যাত রায় ছিল, যেখানে বলা হচ্ছে যে যখন একটা অর্ডার ইস্যু হয়, সেই অর্ডারটার যদি দুটো সিগনিফিকেন্ট মানে থাকে, সেটা ভায়োলেট করলে, কোনো একটা ভায়োলেট করলে সেটা কন্টেম্প্ট হয় না। অর্থাৎ আমি তোমাকে বলছি, আইনের দুজন ছাত্রর কাছে কালকে আমি যা এই অর্ডারটা সম্পর্কে বুঝেছি, যে সেফটি এবং সিকিউরিটিটাতে যদি এই জুনিয়র ডাক্তাররা মনে করে মাননীয় সুপ্রিম কোর্টের অর্ডার মেনে রাজ্য সরকার মানছে না, করতে পারেনি, সাফিসিয়েন্ট হয়নি তাদের সিকিউরিটি, তাই তারা যদি কাজে ফিরে না যায়, তাহলে সুপ্রিম কোর্টের অর্ডার কাজে ফিরে যান, সেটা কন্টেম্প্ট হবে না। এটা আমার অর্ডার নয়, 1990-91 সালে মাদ্রাস কোর্টের 323 পাতার যে রায়টা দেখে নাও ভালো করে। ফলে রাজ্য সরকার এখানেও বিভ্রান্তিকর মিথ্যে কথা বলছে, চন্দ্রিমা ভট্টাচার্য এবং মমতা ব্যানার্জি নিজে, এটা কিন্তু কন্টেম্প করছে না। চ্যালেঞ্জ হলে তোমরা দেখে নেবে, এই সুপ্রিম কোর্টই বলবে মিথ্যাচার হয়েছে, সেটা তো একেবারে স্পষ্ট। যে বক্তব্য বা যে মেল যায় সেখানে স্পষ্ট করে কোথাও উল্লেখ ছিল না যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নবান্নে 7:30 পর্যন্ত বসে রয়েছেন, কোনো জায়গায় মেনশন করা ছিল না, এবং যে কপি অর্থাৎ মেলের যে প্রতিলিপি তাও পর্যন্ত সংবাদ মাধ্যমের সামনে কিন্তু আন্দোলনরত চিকিৎসকেরা আনেন। কিন্তু এখানে আলোচনা আমি যাব, দীপাঞ্জন বাবু হাত তুলেছেন, কিন্তু দীপাঞ্জন বাবুর কাছে যাওয়ার আগে আপনাদেরকে একটু দেখাই যে
যে চারটে শর্ত, অর্থাৎ গতকাল যে বিষয়টা নিয়ে প্রশ্ন তুলেছেন সরকারি তরফ থেকে, অর্থাৎ একদিকে প্রিন্সিপাল সেক্রেটারি, অন্যদিকে ডিজিকে সঙ্গে নিয়ে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী, তার আগে শর্তটা আপনাদের সামনে তুলে ধরি। দেখুন, যেখানে চারটে শর্তের মধ্যে বলা হয়েছে বৈঠকে থাকবে অন্তত 30 জনের প্রতিনিধি দল, এটা আন্দোলনরত চিকিৎসকদের শর্ত। নবান্নের বৈঠকে সরাসরি সম্প্রচার করতে হবে, অর্থাৎ কোনো রকমের কোনো লুকোচুরি নয়। 5 দফা দাবি, যেই দাবি তারা করেছেন সেই 5 দফা দাবির উপরেই হবে আলোচনা এবং বৈঠকে থাকতে হবে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কোথায় তাহলে সমস্যা? মুখ্যমন্ত্রী তো নিজেও উপস্থিত থাকার কথা বলেছিলেন। এবং এরই সঙ্গে আপনাদেরকে জানাই, এই যে 5 দফা দাবি, অর্থাৎ এই যে 5 দফা দাবি চিকিৎসকদের পক্ষ থেকে নেওয়া হচ্ছে, সেই 5 দফা দাবি কি কি? 5 দফা দাবির উপরেই যে আলোচনা চাইছেন, তার মধ্যে সব থেকে প্রথম দাবিটাই হচ্ছে একটাই, সেটা হচ্ছে অভয়ার বিচার। আর এই অভয়ার বিচার চেয়েই তারা পথে নামছেন, তারা আন্দোলন করে চলেছেন। এই আলোচনা তো আমরা এগিয়ে নিয়ে যাব, কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি এক্ষুনি, সঙ্গে থাকুন।